পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই একের পর এক বিস্ফোরণ। অতি সম্প্রতি পশ্চিমবঙ্গে হয়ে যাওয়া নির্বাচনে ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। ইভিএম নিয়ে বহুবার বিরোধীরা নানা অভাব, অভিযোগ, ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করেছিল, কিন্তু সময় যত গড়িয়েছে প্রমাণ হয়েছে ব্যালট পেপারের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ইভিএম। কিন্তু 2026 সালের পশ্চিমবঙ্গের নির্বাচনী ইভিএমে এমন কি ছিল যার প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর আসছে? পরিসংখ্যান বলছে 2026 সালে দু দফায় পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 92.47%, যা ভারতে নির্বাচনের ইতিহাসে বিরল। এত বিপুল সংখ্যক মানুষ ইভিএম এর বোতামে চাপ দিয়েছে, সেই চাপে একের পর এক বিস্ফোরণ হচ্ছে ভারতের একটি পড়শি দেশে। বোমা কি আরো ফাটতে চলেছে? উত্তর রয়েছে আজকের প্রতিবেদনে। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, সেই আশা নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার শাগরেদরা দেশবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন। বিদেশে বসে থাকা ডিজিটাল জুলাই যোদ্ধা যেমন ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, জেকব মিল্টন, কনক সারওয়ার সহ এমন বহু ইনফ্লুয়েন্সার দেশের 12টা বাজিয়ে গেছেন, এমনকি এখনো যাচ্ছে। আর বাংলাদেশের একটা অংশের মানুষ সেই গুজব, গল্প কাহিনী খোশ মেজাজে খেয়ে যাচ্ছেন। অনেকেই মনে করেছিলেন ডক্টর ইউনুস পররাষ্ট্রনীতিতে ভারতকে নতজানু করতে বাধ্য করেছিলেন, কিন্তু বাস্তবে কি দেখা গিয়েছিল? ফ্রি ট্রানজিট বাতিল করতে 2000 কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হলো পোশাক খাতকে। কখনো 14 বার, কখনো 20 বার চিঠি চাপাটি করার পর ভারত চাল রফতানি করেছে। বিপুল অঙ্ক দেনা থাকার কারণে আদানি যখন বলেছিল তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে চায়, তখন হাতে পায়ে ধরে ডক্টর ইউনুস আদানির বিদ্যুৎ সরবরাহ চালু রাখার আবেদন জানিয়েছিলেন। কখনো 26 লক্ষ, কখনো 30 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে বলে গুজব ছড়িয়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যখন আমরা পাকিস্তানে আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা করি 26 লাখ ভারতীয় চাকরি করে, 26 লাখ ভারতীয় চাকরি করে। উল্টো দিকে কি দেখা গেল? শত শত বাংলাদেশি যারা কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকেছিল তাদের পে লোডারে করে সীমান্তের পাড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের গলার স্বর কতটা খাদে নেমে এসেছিল মনে আছে? পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক কি বলেছিলেন দেখে নিন আরো একবার। আমাদের হলো আমাদের এখানে ফরেন মিনিস্ট্রি দিদি উনিও আছেন, আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। এই যে দুজনের বক্তব্য দেখছিলেন, সেখানে ডক্টর ইউনুসের আমলে চোখে চোখ রেখে কথা বলার কোনো ছবি দেখতে পেলেন? আসুন এবার বর্তমান সময়ে চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে ঢাকা। এর পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে বলেছেন চীন সফরে গিয়ে অবশ্যই তিস্তার কথা হবে, এটা সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, আর সেই ডাকে যদি সাড়া না দিই তাহলে আমরা আছি কেন? প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করা, এই অঙ্গীকার পালন করব। চীন সফরে এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব। এর প্রতিক্রিয়ায় অত্যন্ত শান্ত সুরে भारत की जानिए सुनो। इन सब टिप्पणियों को आपको एक बैकग्राउंड के रूप में और उसके बैकग्राउंड को समझने की ज़रूरत है। यहाँ पर जो मुख्य मुद्दा है वो है प्रत्यावर्तन का, मतलब कि रिपैट्रिएशन का, उन लोगों का जो अवैध लोग हमारे देश में रह रहे हैं, बांग्लादेश के। जो लोग अवैध ढंग से हमारे यहाँ रह रहे हैं
इसमें हमको बांग्लादेश की सहयोग चाहिए ताकि वो उनको रिपैट्रिएट किया जाए अपने देश। पिछले कुछ साल में 2860 से ऊपर ऐसे मसले हैं जिसमें हम लोगों ने राष्ट्रीय सत्यापन के लिए बांग्लादेश को खबर किया है और ये सभी मामले उनके यहाँ लंबित हैं। कई एक सारे मामलों में ये 5 साल से ज़्यादा लंबित हैं। हमारा जैसे कि जानते हैं कि हमारा ये नीति है, ये पॉलिसी है कि जो भी विदेशी नागरिक हमारे यहाँ अवैध रूप से रह रहा है वो उनको अपने देश जाना पड़ेगा जब उनकी नेशनलिटी वेरिफिकेशन, उनका राष्ट्रीयता का सत्यापन हो जाता है। और हमारा ये अपेक्षा है बांग्लादेश से और उनके सरकार से कि जो नेशनलिटी वेरिफिकेशन यानी राष्ट्रीयता सत्यापन का जो हमने मांग उनको भेजा है उसको वो जल्द से जल्द पूरा करेंगे ताकि जो भी अवैध रूप से बांग्लादेश के लोग हमारे यहाँ रह रहे हैं उनका रिपैट्रिएशन हो सके एक बड़े সুচারু রূপে। প্রত্যাবাসন নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের এত নরম সুরে কি লুকিয়ে আছে কোনো বড় কোনো ঝড়ের ইঙ্গিত? আর সেই ঝড়ের আজ কি পাচ্ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম? আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, তারা নানা উস্কানি দিবে, নানা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, তারা নানা প্রপাগান্ডা করবে। আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা এটা দেখিয়ে দিব দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থানটি হবে এই বাংলাদেশ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরেই দায়িত্বশীল হওয়ার কথা মনে পড়ছে নাহিদদের। দায়িত্বশীল বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতা হিসাবে সরকার পক্ষকে বোঝান ভারতে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী বছরের পর বছর ধরে রয়েছে অথবা অন্ততপক্ষে ভারত যাদের তালিকা গত কয়েক বছর ধরে বাংলাদেশকে দিয়ে আসছে তাদের দ্রুত যেন দেশে ফিরিয়ে নেওয়া হয়। আপনারা দেখিয়ে দিন কাঁটাতার পেরিয়ে ভুল করে বেড়াতে বেড়াতে ভারতে চলে যাওয়া মেধাবী দেশপ্রেমিক নাগরিকদের ফিরিয়ে নিতে আপনারা প্রস্তুত। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনার জন্য চীনে গিয়েছেন খলিলুর রহমান। এদিকে পশ্চিমবঙ্গে এখনো নতুন সরকার গঠন হয়নি। গঙ্গা চুক্তি, তিস্তার পানি বন্টন নিয়ে নতুন আলাপের জন্য সময় না দিয়ে বিন্দুমাত্র অপেক্ষা না করেই চীন সফরে গিয়েছেন খলিলুর। দেশবাসীও অপেক্ষায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরেই একটা সুখবর দেবেন, আর সেই খবরেই চূড়ান্ত বিপাকে পড়বে ভারত। এমন কোনো চিত্রনাট্য তৈরি হচ্ছে নাকি? তাই যদি হয় এরপর ভারত পরবর্তী পদক্ষেপ কি করে এখন সেটাই দেখার। কেমন লাগবে আজকের এই প্রতিবেদন লিখে জানান কমেন্ট বক্সে। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস।